একাদশ শ্রেণীর প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়তুশীল সহকারী অধ্যাপক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। আজকে আমি তোমাদেরকে জীববিজ্ঞান বিষয়ে প্রথম পত্রের অধ্যায় 1 থেকে ফিজিক্যাল স্ট্রাকচার অফ ক্রোমোজোম অর্থাৎ ক্রোমোজোমের ভৌত গঠন সম্পর্কে পড়াবো এবং ক্রোমোজোমের ভৌত গঠন নিয়ে আলোচনা করবো। তোমরা মনোযোগ সহকারে শুনবে। ইতিমধ্যে বেশ কিছু লেকচার আমি তোমাদের জন্য প্রোভাইড করেছি। এটা আমার 19তম লেকচার নাম্বারে, বাট ইন্ট্রোডাক্টরি ক্লাস সহ 20তম লেকচার। লক্ষ্য করবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্লাইডের দিকে খেয়াল করো। ক্রোমোজোমের ভৌত গঠন, ফিজিক্যাল স্ট্রাকচার, যে দেখতে কেমন, চোখ দিয়ে দেখলে লম্বা, খাটো, মোটা, গোল, আয়তাকার, এই যে বিষয়টা কেমন, এটাই হচ্ছে তার ভৌত গঠন, তার শারীরিক গঠনটা যেটা দেখা যাবে। কোষের স্বাভাবিক অবস্থায় ক্রোমোজোম পৃথকভাবে দৃষ্টিগোচর হয় না। কোষ বিভাজনের মেটাফেজ দশায় কোষ যখন বিভাজিত হয়, তোমরা জেনে থাকবে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, এনাফেজ, টেলোফেজ, এই পর্যায়গুলোর নাম তোমরা শুনেছ। মেটাফেজ যেটা, সেই মেটাফেজ দশায় এগুলো অত্যন্ত সুগঠিত থাকে এবং পৃথকভাবে দৃষ্টিগোচর হয়, অর্থাৎ দেখা যায়। যৌগিক অনুবীক্ষণ যন্ত্র, কম্পাউন্ড মাইক্রোস্কোপের সাহায্যে যদি আমরা ক্রোমোজোমকে দেখি, কি কি অংশ দেখা যায় দেখো, একটু খেয়াল করো। এই একটা মানে কি বলবো, কতগুলো ফিগার একসাথে আছে, তোমাদের টেক্সট বুকে আছে, আমি দিয়েছি, একটু খেয়াল করবা। এটা খুব বেশি একটা দরকার নেই, তারপর দিয়েছি। এই যে দেখো, এই যে গঠনটা হলো ডিএনএ। ডিএনএ ডাবল হেলিক্স, দ্বিতন্ত্রী, অর্থাৎ দুটি সুতা, এই একটা সুতা, এই একটা সুতা, এই যে একটা সুতা, একটা সুতা, দুটি সুতা একটি অক্ষকে কেন্দ্র করে পরস্পর মানে প্যাচ খেয়ে থাকে। প্যাচটা এমন, তবে এরা একে অপরকে টাচ করে না। দেখো মাঝখানে কিছু এই যে সিঁড়ির মতো যে গঠন, এগুলো আমরা ডিএনএ মডেল যখন পড়াবো, এই অধ্যায়ে আছে আশা করি, তখন তোমাদের কাছে আরো ক্লিয়ার হবে। তাছাড়া তোমরা নবম দশম শ্রেণীতে কিছুটা পড়েছো। এখানে মাঝখানে হাইড্রোজেন বন্ড আছে, দুপাশে দুটা কি আছে, নিউক্লিওটাইড আছে। এই নিউক্লিওটাইড, মাঝখানে হাইড্রোজেন বন্ড আছে। এইভাবে করে এই যে বন্ড দ্বারা যুক্ত, হাইড্রোজেন বন্ড দ্বারা নিউক্লিওটাইড যুক্ত, বাট সুতো দুটি একে অপরকে টাচ করে না, বাট এরা ডানমুখী ঘূর্ণন সৃষ্টির মাধ্যমে একটা নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে ঘুরতে থাকে। সে হচ্ছে ডিএনএ। আবার এই যে দেখো, এখানে এটা কি দেখিয়েছে, এই যে এটা ডিএনএটা দেখিয়েছে, এটা দেখো হিস্টোন প্রোটিন, অম্লীয় প্রোটিন, এটা ডিএনএ লিঙ্কার, এরা হিস্টোন প্রোটিন, এরা হিস্টোন প্রোটিন, এগুলো ডিএনএ লিঙ্কার, ডিএনএ লিঙ্কার দিয়ে ডিএনএ। এই হিস্টোন প্রোটিন, এই হিস্টোন প্রোটিন, এই হিস্টোন প্রোটিন, এখানে আরেকটা হিস্টোন প্রোটিন থাকবে এভাবে আর কি। এটা ডিএনএ লিঙ্কার, এটা ডিএনএ লিঙ্কার, এটা ডিএনএ লিঙ্কার। তার মানে দেখো, এই হিস্টোন প্রোটিন এবং এই ডিএনএ সমেত গঠনটাকে বলা হয় নিউক্লিওজোম। তার মানে যেটা বোঝাচ্ছি, এই যে অম্লীয় প্রোটিন বা হিস্টোন প্রোটিন এবং এই যে ডিএনএ লিঙ্কার, এরা হলো বেসিক্যালি মানে ক্রোমোজোমের যে গাঠনিক উপাদান, সেই গাঠনিক উপাদানে প্রোটিন দেখবা, সহযোগী প্রোটিন বা সাথী প্রোটিন, এবং দেখবা ডিএনএ। এইখানে কিছু দেখো ক্রোমাটিন ফাইবার, এটাকে আমরা ক্রোমোজোম বলছি না, বলছি ক্রোমাটিন ফাইবার বা নিউক্লিয়ার রেটিকুলাম। কোষ যখন বিভাজিত হবে, বিভাজনের শুরুতে এই ফাইবারগুলো প্যাঁচ খেয়ে, পাক খেয়ে জলীয় উপাদানটা ডিহাইড্রেশন প্রক্রিয়ার মাধ্যমে ত্যাগ করে, ফলে এটা খাটো হয়, মোটা হয়, স্পষ্টভাবে দেখা যায়। তখনই সেটাকে পরিণত বা ম্যাচিউর বলা হয়, এবং তখনই সেটাকে আমরা ক্রোমোজোম বলবো। তখন আর ক্রোমাটিন ফাইবার বা নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন জালিকা বলবো না। বাট কোষ বিভাজনের শেষের দিকে এসে এরা আবার কি করে, পুনরায় পানিটাকে গ্রহণ করে, জলটাকে গ্রহণ করে, রিসিভ করে, ফলে এদের পাকটা খুলে যায়। এর ফলে মানে কম দেখা যায়, দৃষ্টিগোচর। পাক খাওয়ার পরে পানিটা স্বাভাবিকভাবে কিছু একটা, একটা কাপড়, একটা সুতা পানিতে ভিজাও, অনেক লম্বা মনে হবে, এটাকে ঘুরাও, পাক খেতে খেতে, পাক খেতে খেতে যখন পানিটা চলে যাবে, তখন সেটা আকারে খাটো হবে, মোটা হবে। ঠিক এরকম এই ক্রোমাটিন ফাইবার বা নিউক্লিয়ার রেটিকুলাম বিভাজনের শুরুতে পাক খায়, জলটা ত্যাগ করে, যার কারণে খাটো হয়, মোটা হয়। মাইক্রোস্কোপে দেখলে স্পষ্টভাবে দেখা যায়, এবং স্ট্রেনিং করলে অর্থাৎ রঞ্জিতকরণ করলে কিছু বিকারক পদার্থ আছে, কিছু এটা আমরা ল্যাবে পাই, যেমন আয়োডিন সলিউশন একটা বিকারক পদার্থ, সেফ্রানিন একটা বিকারক পদার্থ, ফুয়েলগেন রঞ্জক একটা বিকারক পদার্থ। সেই ফুয়েলগেন রঞ্জক যদি সেটাকে রিসিভ করে, এরকম কিছু বিষয় আছে। পানির পরিমাণ কমে যাওয়াতে রংটাকে ধারণ করবে। আর যাই হোক, এই হলো লুপ, এগুলো লুপ।
এগুলো লুপ ডিএনএ অংশ। আর এটা দেখো ইউক্রোমাটিন, এটা দেখো হেটেরোক্রোমাটিন, সেটা আমি বলছি পরে স্লাইডে ক্লিয়ার করবো। এটা একটু খেয়াল করো, এটা অধিক প্যাঁচ খাওয়া, বেশ ঘন, এটা প্যাঁচগুলো কম। এটা ইউ মানে প্রকৃত, হেটেরো পরে একটু ক্লিয়ার করছি। এই টোটাল স্ট্রাকচারটা হচ্ছে একটি ক্রোমোজোম। এখন এটাকে আমরা ক্রোমোজোম বলছি। এই ক্রোমোজোমের গঠন আমরা পরে দেখবো, পরে স্লাইডে আসো। দেখো ক্রোমাটিন, ক্রোমোজোমের আমরা গঠন করছি, ফিজিক্যাল স্ট্রাকচার করতে গিয়ে এখানে পেলাম প্রথমে ক্রোমাটিন। খেয়াল করবা, ক্রোমোজোমের মূল উপাদান হলো ক্রোমাটিন। রঞ্জিত সূত্রাকার দেহ ওই ক্রোমা থেকেই, কালার থেকে, যা প্রকৃত পক্ষে তার মানে ক্রোমাটিনটা কি ডিএনএ এবং প্রোটিন। ডিএনএ একটা হাইপেন দিয়েছে, ডিএনএ প্রোটিন যৌগ। ওই যে বলেছিলাম ডিএনএ লিঙ্কার, এই যে ডিএনএ লিঙ্কার প্রোটিন, এই হিস্টোন প্রোটিন, ডিএনএ প্রোটিন যৌগ। ক্রোমাটিন হলো আর কিছুই না, ক্রোমোজোমের মূল উপাদান হলো ক্রোমাটিন, রঞ্জিত সূত্রাকার দেহ, যা প্রকৃত পক্ষে ডিএনএ প্রোটিন যৌগ। রঞ্জিত বললে সেটা অবশ্য যখন আমরা স্টেনিং করব, রঞ্জক পদার্থ দেবো, বিকারক পদার্থ দেবো, তখনই সেটা কালারটাকে রিসিভ করবে। প্রাথমিকভাবে নিউক্লিয় প্রোটিন যৌগের সূত্রটি 11 ন্যানোমাইক্রন বা ন্যানোমিটার পুরু, যা ক্রমান্বয়ে কুণ্ডলী পাকিয়ে 30 ন্যানোমিটার থেকে 300 ন্যানোমিটার, শেষ পর্যায়ে 700 ন্যানোমিটার পুরু ক্রোমাটিনে পরিণত হয়। মানুষের একটি ক্রোমোজোমে ডিএনএ 10,000 গুণ খাটো হতে দেখা যায়। হিস্টোন প্রোটিনের সাথে সংযুক্ত অবস্থায় ডিএনএ কে বলা হয় নিউক্লিওজোম। এই যে এখানে দেখিয়েছি নিউক্লিওজোম, এই যে হিস্টোন প্রোটিন, তার সাথে সংযুক্ত ডিএনএ, এই যে ডিএনএ, এই যে ডিএনএ, এই যে এখানে দেখা যাচ্ছে, এই যে এখানে দেখা যাচ্ছে, এই এটাকে বলা হয় নিউক্লিওজোম। তাহলে নিউক্লিওজোম কি? হিস্টোন প্রোটিন এবং তার সাথে সংযুক্ত ডিএনএ। হিস্টোন প্রোটিন এবং তার সাথে সংযুক্ত ডিএনএ কে বলা হয় নিউক্লিওজোম। এরা কি করতে পারে? নিউক্লিয় প্রোটিন প্রাথমিকভাবে এই যৌগের সূত্রটি 11 মিলিমিটার পুরু হয়, কিন্তু ক্রমান্বয়ে যখন কোষ বিভাজনের সময় কুণ্ডলী পাকায়, পাক খায়, পাক খেতে 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 ইভেন 700 পুরু ক্রোমাটিনে পরিণত হয়। মানুষের ক্ষেত্রে এটা প্রায় 10,000 গুণ খাটো হতে পারে। নেক্সট স্লাইডে আসো। রঞ্জক ধারণের ভিত্তিতে, ওই স্টেনিং করেছিলাম, রঞ্জক ধারণের ভিত্তিতে ক্রোমাটিন পদার্থকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যথা হেটারোক্রোমাটিন এবং ইওক্রোমাটিন। এখানে খেয়াল করবা, পরে পরীক্ষায় প্রশ্ন হয় হেটারোক্রোমাটিন কি, পরীক্ষায় প্রশ্ন হয় ইওক্রোমাটিন কি। অনেক সময় হেটারোক্রোমাটিন এবং ইওক্রোমাটিনের পার্থক্যটাও আসে। ইন্টারফেস, কোষ বিভাজনের একটা পর্যায়ে একটা কোষ পরপর দুবার বিভাজিত হওয়ার মধ্যবর্তী যে অবস্থা, এটাকে বলে ইন্টারফেস। ও প্রোফেস, প্রোফেস তো কোষ বিভাজনের শুরুর দশা, প্রথম দশা। আদ্য পর্যায়ে, প্রো মানে আদ্য, ফেস মানে পর্যায়। ইন্টারফেস ও প্রোফেস পর্যায়ে ক্রোমাটিনের যে অংশ অধিক কুণ্ডলিত, এই যে মনে করে অংশটা অধিক কুণ্ডলিত ও নিষ্ক্রিয় ডিএনএ ধারণ করে, এখানে ডিএনএ থাকে আর সেই ডিএনএ গুলো বংশগতিতে কোনো ভূমিকা রাখে না, অর্থাৎ পিতামাতার ক্যারেক্টার সন্তান সন্ততিতে ট্রান্সফার বা স্থানান্তর করার ক্ষেত্রে হেটারোক্রোমাটিনে বিদ্যমান ডিএনএর কোনো ভূমিকা নেই। খেয়াল করবা, ইন্টারফেস ও প্রোফেস পর্যায়ে ক্রোমাটিনের যে অংশ অধিক কুণ্ডলিত ও নিষ্ক্রিয় ডিএনএ ধারণ করে তাকে হেটারোক্রোমাটিন বলে। এরা এমআরএনএ সংশ্লেষণে অংশগ্রহণ করে না, এমআরএনএ সংশ্লেষণে অংশগ্রহণ করে না বিধায় বংশগতির বৈশিষ্ট্য স্থানান্তরের কোনো ভূমিকা নেই, অর্থাৎ তারা বংশগতি, তারা নিষ্ক্রিয়। আবার দেখো, ক্রোমাটিনের যে অংশ কম কুণ্ডলিত, এই যে কম কুণ্ডলিত ও সক্রিয় ডিএনএ ধারণ করে, এখানে যে ডিএনএ থাকে তারা বংশগতির ক্যারেক্টার ক্যারি করে, ট্রান্সফার করে পিতা মাতা থেকে, প্যারেন্টস থেকে তার সিবলিংস বা প্রজেনি বা তার জনু বা জেনারেশনে স্থানান্তর করে। তার মানে এখানে সক্রিয় ডিএনএ আছে। ক্রোমাটিনের যে অংশ কম কুণ্ডলিত ও সক্রিয় ডিএনএ ধারণ করে তাকে ইউক্রোমাটিন বলে। এটি ক্রোমোজোমের বিস্তৃত অংশ এবং এমআরএনএ সংশ্লেষণে অংশগ্রহণ করে। এমআরএনএ সংশ্লেষ করবে, এমআরএনএ সংশ্লেষ থেকে কি হচ্ছে, ডিএনএ থেকে এমআরএনএ, এমআরএনএ তথ্যটা ক্যারি করে নিয়ে আসে, অর্থাৎ এরপরে প্রোটিন সংশ্লেষণ। এভাবেই বংশগতির বৈশিষ্ট্য প্যারেন্টস থেকে প্রজেনিতে বা যৌনতে বা ভবিষ্যৎ বংশধরে স্থানান্তরিত হয়। চলে আসে ক্রোমাটিড। মাইটোসিস, কোষ বিভাজনের প্রোফেস পর্যায়ে ক্রোমোজোম প্রথম দৃষ্টিগোচর হয়। তার মানে এর আগে নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন ফাইবার বা ক্রোমাটিন জালিকা। মাইটোসিসের ক্ষেত্রে দেখো, কোষ বিভাজনের প্রোফেস পর্যায়ে ক্রোমোজোম প্রথম দৃষ্টিগোচর হয় এবং মেটাফিস পর্যায়ে ক্রোমোজোমকে লম্বালম্বিভাবে দুটি অংশে বিভক্ত দেখা যায়। এই যে দেখো, এই দুটি অংশ, এই দুটি অংশ।
টোটালটা কিন্তু একটি ক্রোমোজোম, এখানে দুটি ক্রোমোজোম নয়, এখানে একটি ক্রোমোজোম, এটা দুটি ক্রোমোজোম নয়, একটি ক্রোমোজোম। মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ পর্যায়ে ক্রোমোজোম প্রথম দৃষ্টিগোচর হয় এবং মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমকে লম্বালম্বিভাবে দুটি অংশে বিভক্ত দেখা যায়, যার প্রতিটির নাম ক্রোমাটিড। এখানে একটি ক্রোমোজোম, দুটি ক্রোমাটিড, এইটি একটি ক্রোমাটিড, এটি আরেকটি ক্রোমাটিড। প্রতিটি ক্রোমোজোমে সমান ও সমান্তরাল এক জোড়া ক্রোমাটিড থাকে। এই যে সমান ও সমান্তরাল, সমান ও সমান্তরাল, খেয়াল করবা প্রতিটি ক্রোমোজোমে ক্রোমাটিডের সংখ্যা এক জোড়া। এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এরা সাধারণত সিস্টার ক্রোমাটিড নামে পরিচিত। সিস্টার মানে কি? ক্রোমোজোম একটি, ক্রোমাটিড দুটি। একই ক্রোমোজোমের ক্রোমাটিড দুটোকে একে অপরের সিস্টার ক্রোমাটিড বলে। একই ক্রোমোজোমের ক্রোমাটিড দুটিকে একে অপরের সিস্টার ক্রোমাটিড, অর্থাৎ এখানে এটা এটার সিস্টার, এটা এটার সিস্টার ক্রোমাটিড। এরা ক্রোমোজোম একটি, একই ক্রোমোজোমের ক্রোমাটিড দুটোকে একে অপরটির সিস্টার ক্রোমাটিড বলে। আধুনিক ধারণা অনুযায়ী ক্রোমাটিড একটি একক ডিএনএ অণু দ্বারা গঠিত। মডার্ন যে কনসেপ্ট বলা হচ্ছে, এই যে ক্রোমাটিড এটাই একটা ডিএনএ, এই যে ক্রোমাটিড এটাই একটা ডিএনএ, এটা একটা কনসেপ্ট রাখে, এবং কনসেপ্ট থাকতে পারে, ধারণা। বিজ্ঞানী ভেদোভস্কি কি বলেছেন? এদের ক্রোমোনেমাটা নামে অভিহিত করেছেন। এগুলো অনেক কথা থাকবে, সোজা কথা এটা হলো একটা ক্রোমোজোম, তার দুটি ক্রোমাটিড। আধুনিক কনসেপ্টে বলা হচ্ছে এইটি একটি ডিএনএ, এইটি একটি ডিএনএ, এভাবে বলা হচ্ছে। কি বলা হচ্ছে দেখো, আধুনিক ধারণা অনুযায়ী ক্রোমাটিড একটি একক ডিএনএ দ্বারা গঠিত। এটা একটি একক ডিএনএ, এটা একটি একক ডিএনএ। আবার বিজ্ঞানী ভেদোভস্কি কি বলেছে? ক্রোমোনেমাটা, এদেরকে ক্রোমোনেমাটা নামেও অভিহিত করেছেন। যাক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের স্লাইডে আমি একটু যাই। সেন্ট্রোমিয়ার দেখো কি বলছে। সেন্ট্রোমিয়ার, প্রতিটি ক্রোমোজোম এ একটি অরঞ্জিত অঞ্চল থাকে। এই অংশটা যখন স্টেনিং করা হয়, সবটুকু অংশ স্টেন কালার গ্রহণ করে, এই অংশটা কালার গ্রহণ করে না। প্রতিটি ক্রোমোজোমে একটি অরঞ্জিত অঞ্চল থাকে। ক্রোমাটিডের এই অরঞ্জিত অঞ্চলকে বলা হয় সেন্ট্রোমিয়ার। আসলে এটা কেন্দ্র, সেন্টার থেকে দুটি সিস্টার ক্রোমাটিড সেন্ট্রোমিয়ার অঞ্চল অত্যন্ত দৃঢ়ভাবে সংযুক্ত থাকে। এই ক্রোমাটিড এখানে যুক্ত থাকে। সেন্ট্রোমিয়ারের অবস্থানটি ক্রোমোজোম একটি খাঁজের সৃষ্টি করে। অবশ্যই দেখো এটা কেমন, এখানে একটা খাঁজ আছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এই খাঁজকে বলা হয় মুখ্য কুঞ্চন বা প্রাইমারি কনস্ট্রিকশন। এই যে এটাই মুখ্য কুঞ্চন, তার মানে মুখ্য যেহেতু বলেছে, তাহলে এখানে আরো কুঞ্চন থাকতে পারে, যেটা গৌণ। এই যে আছে গৌণ কুঞ্চন। গৌণ মানে সেকেন্ডারি, দ্বিতীয়, এটা আসল নয়। এটাই হচ্ছে মুখ্য, এটাই প্রাইম, এটাই নাম্বার ওয়ান, এটা নাম্বার টু, এটাই মুখ্য, এটা প্রাইমারি, এটা সেকেন্ডারি, এটা গৌণ। তার মানে এটা থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট এটা থাকবেই। সেন্ট্রোমিয়ারের অবস্থানটি ক্রোমোজোমে একটি খাঁজের সৃষ্টি করে। এই খাঁজকে বলা হয় মুখ্য কুঞ্চন বা প্রাইমারি কনস্ট্রিকশন। আদর্শ ক্রোমোজোমে একটি মাত্র সেন্ট্রোমিয়ার থাকে। অস্বাভাবিক অবস্থায় একটি ক্রোমোজোমে দুটি বা অধিক সেন্ট্রোমিয়ার থাকতে পারে, আবার একটিও না থাকতে পারে। এই যে এখানে একটি, দুইটি কুঞ্চন, এটাও সেন্ট্রোমিয়ার, এটাও সেন্ট্রোমিয়ার, বাট এটা প্রাইমারি, এটা সেকেন্ডারি। বাট এটা সবসময় থাকবে এমন কথা নেই, বাট এটা থাকে। অস্বাভাবিক ক্ষেত্রে একটি ক্রোমোজোমে দুটি বা অধিক সেন্ট্রোমিয়ার থাকতে পারে, আবার একটিও না থাকতে পারে, সেটা এক্সেপশন। চলে আসো নেক্সট স্লাইডে। কি বলছে? বাহু বা আর্ম। এই যে এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু। সেন্ট্রোমিয়ার দুপাশের, এই সেন্ট্রোমিয়ারের দুপাশে, এই পাশে পাশ, দুপাশের ক্রোমোজোমাল অংশকে, অবশ্যই এটা ক্রোমোজোমের অংশ, এটা ক্রোমোজোমের অংশ, ক্রোমোজোমাল অংশকে বাহু বলা হয়। প্রতিটি ক্রোমোজোমে দুটি বাহু থাকে। বাহু দুটি সমান দৈর্ঘ্য বিশিষ্ট বা অসমান দৈর্ঘ্যের হতে পারে। এখান থেকে এটুকু বাহু, এখান থেকে এটুকুকেই বাহু বলছে। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী বাহু দুটির দৈর্ঘ্য নির্দিষ্ট হয়। সেন্ট্রোমিয়ার কি ঠিক মাঝখানে থাকবে এমন কোনো কথা নেই। এটা সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে যখন ক্রোমোজোমের প্রকারভেদ করাবো, তখন দেখবা সেন্ট্রোমিয়ার ঠিক মাঝখানে থাকতে পারে, প্রান্তের দিকেও থাকতে পারে, একটু প্রায় প্রান্তের কাছাকাছিও থাকতে পারে। তবে বাহুর দৈর্ঘ্য এটার অবস্থানের উপর, এবং এই দুটো একই রকম হবে, এই দুটো দৈর্ঘ্য সমান হবে। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী বাহু দুটির দৈর্ঘ্য নির্দিষ্ট হয়। কাইনেটোকোর, এই হচ্ছে কাইনেটোকোর, এটা হচ্ছে একটা গাঠনিক অঞ্চল, স্ট্রাকচারাল রিজন বা জোন। প্রতিটি সেন্ট্রোমিয়ারে একটি ছোট গাঠনিক অবকাঠামো থাকে, ইনফ্রাস্ট্রাকচারাল একটা অঞ্চল থাকে, যাকে কাইনেটোকোর বলে।
কাইনেটোকোর এ মাইক্রোটিউবুল সংযুক্ত হয়। এখানে মাইক্রোটিউবুল সংযোগ দেখো না, অবশ্যই সংযোগ থাকবে। মাইক্রোটিউবুল এখানে সংযুক্ত থাকে বলে তারা এর সাথে যুক্ত হতে পারে। নেক্সট স্লাইডে দেখো ক্রোমোমিয়ার। ক্রোমোমিয়ারটা এখানে দেখানো হয় নাই, এটা তোমরা ক্লাস 10-এ পেয়েছো কিনা জানি না, 11-12 ক্লাসে পাবে যখন সেল ডিভিশন পড়াবো। এই ক্রোমোজোমগুলো যখন বিভাজনের শুরুতে জল বিয়োজন করে তখন স্থানে স্থানে গিট 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 গিট, তোমরা একটা পাটের দড়ি নাও, মনে মনে কল্পনা করো পাটের দড়িটাকে জানালার এক পাশে বন্ধ করো, আরেক পাশে তুমি নিজে হাতে ধরে অনেক দূরে যাও, যাওয়ার পর এটাকে ঘুরাও, পাক খাওয়াও পাক খাওয়াও, পাক খেতে যখন যত ঘুরাবা অত এটা ছোট হয়ে যাবে। তুমি যেখানে দাঁড়িয়েছিলে সেখানে দাঁড়িয়ে থাকতে পারবো না, যদি তুমি এটা হাতে ধরে রাখতে চাও তোমাকে সামনের দিকে এগুতে হবে, কারণ পাক খাওয়ার কারণে এটা হচ্ছে মোটা হয়ে যাচ্ছে, ক্রমান্বয়ে মোটা হয়ে যাচ্ছে, খাটো হয়ে যাচ্ছে, এবং স্থানে স্থানে কেমন যেন গিট 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 গিট্টু গিট্টু দানা দানা মনে হবে। ঠিক এই ক্রোমোজোম গুলোতেও এরা যখন পাক খেয়ে কি করে পানিটাকে ডিহাইড্রেশন প্রক্রিয়া পানিটাকে বের করে দেয়, তখন স্থানে স্থানে ছোট ছোট পুঁতির দানার মতো স্ট্রাকচার দেখা যায়, সেগুলোকে বলা হয় ক্রোমোমিয়ার। এখানে দেখানো হয় নাই। মায়োটিক প্রোফেজের সূচনা লগ্নে ক্রোমোজোমের দেহে যেসব ক্ষুদ্র ক্ষুদ্র গুটিকা দেখা যায় সেগুলো ক্রোমোমিয়ার নামে পরিচিত। মায়োসিসের প্রথম প্রোফেজের প্যাকাইচিন উপদশায় ক্রোমোমিয়ার সংখ্যা ও অবস্থান স্পষ্ট দেখা যায়। এটা যে মায়োসিস সেল ডিভিশন দেখা যায়, এদের আরেকটা নাম আছে ইডিওমিয়ার। সেকেন্ডারি কনস্ট্রাকশন দেখো, যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এই যেটা সবসময় থাকবে এমন কোনো কথা নেই, নাও থাকতে পারে। সেন্ট্রোমিয়ার নামক মুখ্য কুঞ্চন ছাড়াও কোনো কোনো ক্রোমোজোমের বাহুতে এক বা একাধিক গৌণকুঞ্চন থাকতে পারে। গৌণকুঞ্চনকে নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল নামেও অভিহিত করা হয়। অর্থাৎ এই যে স্যাটেলাইট বলছে না, এটাই পরবর্তী পর্যায়ে নিউক্লিওলাস গঠন করবে, নিউক্লিওলাস গঠন করবে। তার মানে সেন্ট্রোমিয়ার ব্যতীত আরেকটি কুঞ্চন যদি থাকে সেখান থেকে কি হবে, স্যাটেলাইট তৈরি হবে। এই জন্য স্যাটেলাইট বলতে নিউক্লিওলাস 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 বলছে। দেখো গৌণ কুঞ্চন, সেন্ট্রোমিয়ার নামক মুখ্য কুঞ্চন ছাড়াও কোনো কোনো ক্রোমোজোমের বাহুতে এক বা একাধিক গৌণকুঞ্চন থাকতে পারে। গৌণকুঞ্চনকে নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল নামেও অভিহিত করা হয়। এটা নিউক্লিওলাসে পরিণত হয়। এই ধরনের ক্রোমোজোমে যদি এই ধরনের স্ট্রাকচার থাকে তখন সেটাকে বলে স্যাটেলাইট। আর স্যাটেলাইট যে সকল ক্রোমোজোমে থাকে তাদেরকে বলে সেট ক্রোমোজোম বা স্যাটেলাইট ক্রোমোজোম। আশা করি বুঝতে পেরেছি। দেখো টেলোমিয়ার, এটা প্রান্তীয় অঞ্চল, ক্রোমাটিড ক্রোমাটিড, এটা সেন্ট্রোমিয়ার, এই যে বাহু, এটা কাইনেটোকোর মুখ্য কুঞ্চন, বাহু তো বলেছি, ক্রোমাটিনও বলেছি, গৌণকুঞ্চন, স্যাটেলাইট। ক্রোমোজোম একটা স্থূল গঠন দেখানো হয়েছে। স্যাটেলাইটে আসো, কোনো কোনো ক্রোমোজোমের এক বাহুর প্রান্তে ক্রোমাটিন সূত্র দ্বারা সংযুক্ত প্রায় গোলাকৃতির একটি অংশ দেখা যায়। এই যে বলেছিলাম ক্রোমোজোমের প্রান্তের দিকে এই গোলাকৃতি অঞ্চলকে স্যাটেলাইট, এবং এই ধরনের ক্রোমোজোমকে সেট ক্রোমোজোম। পরীক্ষায় প্রশ্ন হবে সেট ক্রোমোজোম কি? ক্রোমোজোমের ভৌত গঠন এটা তো আসবেই। অন্যভাবে নিউক্লিওলাস বহনকারী ক্রোমোজোমকে সেট ক্রোমোজোম বলে। তুলা, পাট, ছোলা ইত্যাদি উদ্ভিদে কোনো কোনো ক্রোমোজোমের স্যাটেলাইট আছে। ছোলার 1 নম্বর ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে, মনে রাখবা। সেট নামক সেকেন্ডারি কুঞ্চন নিউক্লিওলাস গঠনে সাহায্য করে। সেট মানে স্যাটেলাইটের সংক্ষিপ্ত বা অ্যাব্রিভিয়েট ফর্ম, অ্যাক্রোনিম। দেখো টেলোমিয়ার, বিজ্ঞানী এইচ জে মুলার এর মতে ক্রোমোজোমের উভয় প্রান্তের বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চলকে টেলোমিয়ার বলে। এটা না থাকলে এখানে থাকতো আর কি, টেলোমিয়ার বলে। এটা তো বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চল, কারণ একটি ক্রোমোজোমের এই প্রান্তটা আরেকটা ক্রোমোজোমের এই প্রান্তের সাথে কখনোই যুক্ত হবে না। তুমি যদি এখানে আরেকটি ক্রোমোজোম এনে দাও, এটা বেঁকে যাবে, এটা বেঁকে যাবে, অথবা ওই ক্রোমোজোমের বাহুটা বেঁকে যাবে। তার মানে এরা মেরুত্ব প্রদর্শন করে। এখানে এমন কোনো কোয়ালিটি আছে যাতে করে সেটা আরেকটা ক্রোমোজোমের সাথে যুক্ত হয় না। এই জন্য এটা একটা নাম দেওয়া হয়েছে টেলোমিয়ার, বিশেষ প্রান্তীয় অঞ্চল। বিজ্ঞানী এইচ জে মুলারের মতে ক্রোমোজোমের উভয় প্রান্তের বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চলকে টেলোমিয়ার বলে। ক্রোমোজোমের মাথায় ডিএনএ রিপিটেড সিকোয়েন্স হলো টেলোমিয়ার। ম্যাট্রিক্স বা মাতৃকা, ক্রোমাটিন সূত্রের চারদিকে পেলিকল দ্বারা আবৃত প্রোটিন ও আরএনএ পদার্থের স্তরকে ম্যাট্রিক্স বা মাতৃকা বলে। আধুনিক গবেষণায় ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে ম্যাট্রিক্সের অস্তিত্ব প্রমাণিত হয়নি। এগুলো ধারণা, ম্যাট্রিক্স আছে বলে এটা প্রমাণিত হয়নি, কারণ বলছে পেলিকলই নেই। পেলিকল যদি না থাকে তাহলে এই বাহু বা এই যে ক্রোমাটিড বা ক্রোমাটিন যেটা, এখানে যদি কোনো আবরণ না থাকে এখানে ম্যাট্রিক্স থাকার সুযোগ নেই। এগুলো মতভিন্নতা আছে, মতদ্বৈততা আছে, তবে আধুনিক বিজ্ঞান বলছে কোনো পেলিকল বা আবরণ নেই। পেলিকল হলো ক্রোমোজোমের চারপাশের আবরণ, এরকম কোনো আবরণ নেই। আবরণ যেহেতু নেই, ম্যাট্রিক্সও থাকার প্রশ্নই আসে না। তারপরে এখানে আমি যেভাবে দিয়েছি সেভাবে লিখো। কথাগুলো নিয়ে যেহেতু বিতর্ক আছে বিজ্ঞানদের মধ্যে, মতদ্বৈততা আছে, মতের ভিন্নতা আছে, তাই তোমাদেরকে লিখতে হবে। পেলিকল দেখো ম্যাট্রিক্স সহ ক্রোমোজোমের বাইরে একটি পাতলা
আবরণী কল্পনা করা হয়, একে পেলিকল বলে। আধুনিক গবেষণায় ইলেকট্রন অনুমুক্ত যন্ত্রে ম্যাট্রিক্সের অস্তিত্ব প্রমাণিত হয়নি। যাই হোক, প্রিয় শিক্ষার্থীবৃন্দকে শেষ করব। হোমওয়ার্ক দিচ্ছি, ক্রোমোজোমের ভৌত কাঠামোর কাজ লিখো। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ভালো থাকো, সুস্থ থাকো, পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, ভালোভাবে পরীক্ষা দাও। বেস্ট অফ লাক। Thank you very much.